ছিলেন। আরে ভাই সাকিবের সময় খারাপ যাচ্ছে, সাকিব ফুরায় যাচ্ছে সব সত্যি। কিন্তু সাকিবের কলজাটা তো বদলে যায় নাই। ফলে সাকিব যে সাহসী ছিল সেই সাহসেই আছে এবং সেইটাই প্রুভ হলো যে উনি হতাশা প্রকাশ করলেন। সাকিবকে এখন ডিসিশন নিতে হবে যে তিনি আসলে এই ক্রুশিয়াল মোমেন্টে কোথায় যাবেন। মানে এখন নেক্সট স্টেপটা সাকিবের জন্য ভয়ানক 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 গুরুত্বপূর্ণ। এখন এই সময় কি দরকার? এই সময় দরকার হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ জনদের কাছে থাকা। সাকিব মাঝে কিছুদিন দেশে ছিলেন। আমি যতদূর বুঝি এই সময়টা উনি সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে বেশ সময় কাটিয়েছেন। কারণ সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে পরামর্শ করেছেন বা ফাহিম ভাইয়ের সঙ্গে সময় কাটাতে পারেন। উনি এই দুইজনকে দেশে ট্রাস্ট করেন, তাদের পরামর্শ গ্রহণ করেন। শুরুতেই সাকিব আল হাসানকেও একটা ধন্যবাদ দিতে চাই। কারণ সাকিব হচ্ছেন এখন পর্যন্ত আমার জানা মতে এই যে বাংলাদেশ দলটা বিশ্বকাপ খেলে আসলো, এই বিশ্বকাপ দলের প্রথম মেম্বার এবং বোর্ডের বা সংশ্লিষ্ট যত লোকজন আছেন তার ভিতরে সাকিব একমাত্র মানুষ যিনি বলেছেন অফিসিয়ালি প্রেসের সামনে বলেছেন যে তিনি বিশ্বকাপের পারফরমেন্সে হতাশ। তিনি হয়তো এটা বলেননি যে সেমিফাইনালে ওঠার চেষ্টা না করায় হতাশ, কিন্তু তিনি বলেছেন যে যে জায়গাটা আমাদের যাওয়া উচিত ছিল, যে চেষ্টা করা উচিত ছিল সেটা আমরা করিনি। কেন করিনি আমি জানি না, কিন্তু সেটা করতে না পারায় আমরা হতাশ। এই হতাশা প্রকাশ করার জন্য আমি সাকিবকে আমার একবারে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। কারণ আমি দেখছি যে একটা ফাঁকিবাজি করে আমাদের এই বিশ্বকাপে সুপার এইটে ওঠার ব্যাপারটাকে খুব বড় করে দেখানো হচ্ছে এবং মানে একটা অপরাধকে ঢেকে ফেলা হচ্ছে। প্রথম কথা হচ্ছে যে সুপার এইটে আমরা যে উঠেছি এটা নতুন কিছু না। 2007 সালেও আমরা প্রথম বিশ্বকাপ খেলতে গিয়েই সুপার এইটে উঠেছিলাম। দ্বিতীয় কথা হচ্ছে পরের বিশ্বকাপগুলোর যে ফরম্যাট ছিল সেই ফরম্যাট ছিল হচ্ছে যে প্রথম রাউন্ড বলে একটা খেলা হতো যেখানে অ্যাসোসিয়েট কান্ট্রিগুলো খেলতো, তাদের সঙ্গে আমরা খেলতাম। সেই প্রথম রাউন্ডে আমরা সব সময় জয় পেয়েছি। ওমান, আয়ারল্যান্ড, স্কটল্যান্ড এই জাতীয় দলের সঙ্গে জিতেছি, জিতে দ্বিতীয় রাউন্ডে গেছি। এবার বিশ্বকাপে যেটা করা হয়েছে, এবার বিশ্বকাপে সেই কোয়ালিফায়ার রাউন্ডটা রাখা হয়নি। তার বদলে এবার বিশ্বকাপে প্রথম রাউন্ড ছিল যেখানে সেই অ্যাসোসিয়েট মেম্বারগুলো খেলেছে এবং তাদের বিপক্ষে জিতে আমরা সুপার এইটে গেছি। অন্য বছর আমরা সেকেন্ড রাউন্ডে যাই, এবছর সুপার এইটে গেছি। একই ঘটনা, একদম একই ঘটনা। অন্য বছর আমরা যাদের বিপক্ষে জিতি, এবারও তাদের বিপক্ষে জিতেছি। হ্যাঁ, আমরা হয়তো সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে হেরে গেছি, ওটা একটু বেটার পারফরমেন্স ছিল। এছাড়া আফগানিস্তানের বিপক্ষে হার টার মিলায় এটা যে কোনো টি-20 বিশ্বকাপের মতো বা তার চেয়ে খারাপ পারফরমেন্স। বরং যেটা অন্যায় হয়েছে সেটা হচ্ছে বারবার যেটা বলি আমি, যে আমাদের আমি বিশ্বাস করি আমাদের অলিম্পিক কমিটি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বিশ্বাস করে যে সমর্থকদের ঠকানোটা হচ্ছে স্পোর্টসের সবচেয়ে বড় অপরাধ। সেই কাজটি আমরা করেছি। আমরা 12 ওভারের মধ্যে জিতে আফগানিস্তানের বিপক্ষে আমরা সেমিফাইনালে যাওয়ার চেষ্টা করিনি, সেটাকে আমি অপরাধ মনে করি। সাকিব সেখানে অন্তত হতাশা প্রকাশ করেছেন, বোর্ড প্রেসিডেন্ট সহ সবাই সন্তোষ প্রকাশ করেছেন। সাকিব একমাত্র মানুষ যিনি হতাশা প্রকাশ করেছেন। ফলে সাকিবকে আমি ধন্যবাদ জানাই এবং একই সঙ্গে এটা আমার জন্য একটা বড় রিলিফ। কারণ আমি সাকিব আল হাসানকে চিনি, বাংলাদেশ সাকিব আল হাসানকে চেনে। আমার চেনা না চেনা না, সারা পৃথিবী সাকিব আল হাসানকে চেনে যে সাকিব আল হাসানের কলজাটা কত বড়। সাকিব আল হাসান সাউথ আফ্রিকায় খেলতে গিয়ে পুরোপুরি পেস সহায়ক উইকেটে লোভ দিয়ে বল করতে ভয় পান না এবং পৃথিবীর প্রথম স্পিনার হিসেবে সাউথ আফ্রিকার ওই উইকেট 5 উইকেট নিয়ে আসেন। সেই লোকটা সেমিফাইনালে ওঠার চেষ্টা না করার সঙ্গে জড়িত থাকবে, এটা ভাবতে আমার কষ্ট লাগছিল। যে সাকিব বাংলাদেশের ইতিহাসে যদি আমি দুজন মানুষের নাম বলি যে সবচেয়ে সাহসী মানুষ, প্রথম জনের নাম আমি বলবো না, এটা আমার পার্সোনাল সিক্রেসি। দ্বিতীয় জন হচ্ছে সাকিব আল হাসান। এই সাকিব আল হাসান এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন, এই পরিকল্পনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন যে না আমরা সেমিফাইনালে ওঠার চেষ্টা করব না, এটা ভাবতে আমার কষ্ট লাগছিল। যদিও অনেকে বলছিলেন যে সাকিবও এটার সঙ্গে জড়িত ছিলেন। আরে ভাই সাকিবের সময় খারাপ যাচ্ছে, সাকিব ফুরায় যাচ্ছে সব সত্যি, কিন্তু সাকিবের কলজাটা তো বদলে যায় নাই। ফলে সাকিব যে সাহসী ছিল সেই সাহসেই আছে এবং সেইটাই প্রুভ হলো যে উনি হতাশা প্রকাশ করলেন। তো এটা ছিল আমার আসলে ইন্ট্রো। শুরুতে আসলে একটু লম্বা ইন্ট্রো দিলাম, যে সাকিবকে ধন্যবাদ জানালাম। এরপরে সাকিব যেটা বলেছেন তার নিজের ভবিষ্যৎ নিয়ে, সেই জায়গাটায় আমি সাকিবের প্রতি পূর্ণ সমর্থন জানাতে চাই। সাকিব এখন আসলে খুব ট্রানজিশনাল একটা মুভমেন্টে দাঁড়িয়ে আছেন। তার বয়স 37-38 হয়ে গেছে। এই বয়সে এসে টি-20 খেলা চালিয়ে যাওয়া খুব ট্রিকি একটা কাজ।
সানাত জয়সূরিয়ার মতো খেলোয়াড় এই বয়সে যখন টি-20 খেলেছেন ফ্লপ করেছেন। এটা জয়সূরিয়ার উদাহরণটা টানলাম কেন, দেখেন সাকিব বিশ্বের সর্বকালের সেরাদের একজন, বাংলাদেশে তো তার মতো পারফর্মার এর আগে আসেই নাই। কিন্তু সবকিছুর উপরে এটা মানতে হবে যে সাকিবের বয়স হচ্ছে, এবং সাকিব টেকনিক্যালি কখনোই ভালো ব্যাটসম্যান ছিলেন না। ফলে যেটা হচ্ছে যে টেকনিক্যালি যেসব ব্যাটসম্যান ভালো না, মূলত হ্যান্ড আই কম্বিনেশন এবং সাহসের উপরে ভর করে খেলে, যেমন জয়সূরিয়া, বীরেন্দর সেবক, ম্যাথু হেইডেন, এদের গোত্রের খেলোয়াড়দের যেটা সমস্যা হয়, বয়সের সঙ্গে সঙ্গে হ্যান্ড আই কম্বিনেশনটা পড়তে থাকে, ফলে এরা দ্রুত ওই ইয়েটা লুজ করেন, মোজোটা লুজ করে ফেলেন। এখন সাকিব সেরকম একটা জায়গায় দাঁড়িয়ে আছেন। এর সঙ্গে বাড়তি উৎপাত হিসাবে যোগ হয়েছে তার ওই চোখের সমস্যাটা। চোখে যেটা হয় যে স্ট্রেস পড়লে পানি জমে, পানি জমলেই হেড পজিশনটা চেঞ্জ করতে হয়। এখন আপনারা যারা একটু টেকনিক্যাল ক্রিকেটটা বোঝেন তারা জানেন যে একটা ব্যাটসম্যানের হেড পজিশনটা ফিক্সড করার জন্য এই ব্যাটসম্যানটা কতটা পরিশ্রম করেন। তার জীবনে একটা বড় অংশ যায় ফুটওয়ার্ক ঠিক করা, হেড পজিশন ঠিক করা, বডি মুভমেন্ট ঠিক করা, স্টান্স ঠিক করা, এগুলো নিয়ে। তো হেড পজিশন প্রতিদিন সকালে উঠে বদলানোর জিনিস না রে ভাই, এইটা যাতে বদলে না যায় বারবার, এই জন্য সাকিব নেক ব্যান্ড পরে ট্রাই করেছেন, একটা দুটো ম্যাচে সাকসেসও পেয়েছেন। কিন্তু আমরা বুঝতে পারছি ওভারঅল যে সাকিবকে আমরা চিনতাম, ধরেন আফগানিস্তানের বিপক্ষে 3 নম্বরে যেভাবে সাকিবকে যে আশায় পাঠানো যেত যে সাকিব গিয়েই দুমদাম করে পেটাবেন, যে কোনো বল সমান কানেক্ট করবেন, সেটা হচ্ছে না। কারণ ওনার হেড পজিশনটা বারবার নড়ে যাচ্ছে, আর বয়সেরও একটা প্রভাব পড়ছে। এই দুটো মিলায় সাকিব আসলে এখন তার ক্যারিয়ারের সবচেয়ে ট্রানজিশনাল সময়ে দাঁড়িয়ে আছেন, যে তিনি আর ইন্টারন্যাশনাল ক্যারিয়ার লম্বা করবেন কিনা। আমরা টি-20তে এফেক্ট দেখতে পাচ্ছি। হেড পজিশন যদি আসলেই নড়বড়ে থাকে, টেস্ট, ওয়ানডে সব জায়গায় সাকিবের পারফরমেন্সে প্রভাব পড়বে। একই সঙ্গে এটা মাথায় রাখতে হবে, সাকিব কিন্তু গত 2-3 বছর ধরেই খুব ভালো বোলিং করছেন না। সাকিবের যেটা মূল অস্ত্র ছিল বোলিংটাতে, তিনি তার ওই যে বললাম মোজোটা হারিয়েছেন। এখন সাকিবের সামনে খুব বড় একটা কোশ্চেন, যে এই অবস্থায় কি উনি ক্যারিয়ার লম্বা করবেন কিনা। আমরা একটা পর্ব করব, যে পর্বে আমরা বলবো যে সাধারণত এই সাবকন্টিনেন্টের খেলোয়াড়, কোনো কোনো ক্ষেত্রে ইউরোপিয়ান খেলোয়াড়রাও ক্যারিয়ার জোর করে কেন লম্বা করে, এটা আমি বলবো। একটু আর্থিক একটা ব্যাপার আছে, সেগুলো নিয়ে আলাপ করব। কিন্তু সাকিব সেই দলে পড়বেন না, কারণ সাকিব জানেন যে উনি খেলা ছেড়ে দিলে ওনার যে বিজনেস টিজনেস আছে এগুলো যথেষ্ট তাকে সমৃদ্ধ রাখবে, এবং ওনার পরিকল্পনা হচ্ছে আমেরিকায় ওনার বউ বাচ্চার সঙ্গে থাকবেন, এরকম একটা নানা রকম চিন্তা আছে, বা রাজনীতি নিয়ে ব্যস্ত থাকবেন। ফলে সাকিব এইসব ছোট কারণে অবসর না নেওয়ার সিদ্ধান্ত নেবেন না। সাকিবকে এখন ডিসিশন নিতে হবে যে তিনি আসলে এই ক্রুশিয়াল মোমেন্টে কোথায় যাবেন। মানে এখন নেক্সট স্টেপটা সাকিবের জন্য ভয়ানক 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 গুরুত্বপূর্ণ। এখন এই সময় কি দরকার? এই সময় দরকার হচ্ছে সবচেয়ে ঘনিষ্ঠ জনদের কাছে থাকা। সাকিব মাঝে কিছুদিন দেশে ছিলেন, আমি যতদূর বুঝি এই সময়টা উনি সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে বেশ সময় কাটিয়েছেন, কারণ সালাউদ্দিন ভাইয়ের সঙ্গে পরামর্শ করেছেন, বা ফাহিম ভাইয়ের সঙ্গে সময় কাটাতে পারেন। উনি এই দুইজনকে দেশে ট্রাস্ট করেন, তাদের পরামর্শ গ্রহণ করেন, তাদের কাছ থেকে বোঝার চেষ্টা করেন বাস্তবতাটা। এরপরে ওনার পৃথিবীতে ওনার বা আমার বা আপনার সবারই সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যেটা, সেটা হচ্ছে পরিবার। বাবা মার সঙ্গে হয়তো কথা বলে ফেলেছেন, এরপরে ওনার বউ বাচ্চারা আছে আমেরিকায়। এখন সাকিব সামনে দুটো টি-20 টুর্নামেন্ট খেলবেন, একটা আমেরিকাতে একটা কানাডাতে। মোস্ট প্রবাবলি ওনার ফ্যামিলি ওনার সঙ্গে কানাডায় মুভ করবে এই টাইমটাতে। ফলে ওনার ফ্যামিলির সঙ্গে আগামী বেশ কয়েকটা দিন, মানে মোর দ্যান 2 মান্থ উনি ফ্যামিলির সঙ্গে কাটাবেন। এই সময়ে উনি আসলে সিদ্ধান্তটা নিতে পারবেন, যেটা উনি প্রেসে বলেছেন যে আমার পক্ষে এখন আর 5-6 বছর নিয়ে ভাবার সময় নেই, আমি বড় জোর 3 থেকে 6 মাসের প্ল্যান করতে পারি। সেটাও করবো কিনা ডিপেন্ড যে এই দুটো টুর্নামেন্টে আমি কেমন করি এবং আমার ফ্যামিলির রেসপন্সটা কী, এইটার উপরে নির্ভর করে ওনার ভবিষ্যৎটা। একই সঙ্গে সাকিব অবশ্য সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজটা খেলবেন। মানে সাকিব হয়তো ভাবছেন যে অন্য ফরম্যাটে এই এফেক্টটা নাও পড়তে পারে, দ্যাটস ফাইন, সেটা হলে আমরা সবাই খুব খুশি হব। তো সাকিব আপাতত এই 3টা টুর্নামেন্ট খেলার সিদ্ধান্ত নিয়েছেন, দুটো টি-20 টুর্নামেন্ট, একটা হচ্ছে মেজর সকার লিগ, একটা গ্লোবাল টি-20 কানাডা, আর একটা হচ্ছে পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ। এই 3টাকে উনি খেলবেন কনফার্ম, কিন্তু এর মধ্যেই উনি ডিসিশন মেক করে ফেলবেন যে উনি কি আর সামনে আগাবেন কিনা, আর বাংলাদেশের হয়ে খেলবেন কিনা। যদি উনি বোঝেন খেলতে পারবেন, সেই সিদ্ধান্তে কেউ অবিশ্বাস করেন না। কারণ আমি অন্তত একটা লোককে বিশ্বাস করি যে না বুঝে কোনো ডিসিশন নেয় না। সে যদি মনে করে যে সে খেলতে পারবে, সে খেলবে।
আর সে যদি মনে করে যে তার ভিতর যদি সন্দেহ তৈরি হয় যে না আর আমার দিয়ে হবে না, দেখেন পৃথিবীতে কেউ তো মানে চূড়ান্ত টেকসই না। পৃথিবীতে মানুষ শেষ পর্যন্ত বাঁচতেই পারে না, ওইটাই নিজের হাতে নাই। আর সেইখানে ক্যারিয়ার, সচিন টেন্ডুলকারকে অবসরে যেতে হয়, মোহাম্মদ আলীকে অবসরে যেতে হয়, লিওনেল মেসিও 2 দিন পরে অবসরে যাবেন, ম্যারাডোনা, পেলে সবাই অবসরে গেছেন, এই তো নিয়ম। ফলে সাকিবকে আজও কালো অবসরে যেতে হবে। সেটা কবে, সেই ডিসিশনটা তাকে নিতে দেন, এবং উনি নেওয়ার জন্য একটা বড় পরিকল্পনা হাতে নিচ্ছেন, এটা বোঝা যাচ্ছে ওনার কথাবার্তায়। ফলে আমরা আসেন এই সময়টা সাকিবকে সমর্থন দেই এবং আমরা তার পাশে থাকি। আমরা বলি যে সাকিব আপনি যে সিদ্ধান্ত নেবেন আমরা আপনার পাশে আছি, উই লাভ ইউ। সবাইকে অনেক ধন্যবাদ।